লেখিকা অনন্যা করণের বিশ্বাসঘাতক। হাতটা ছাড়ো, ছাড়ো বলছি তিস্তা। তিস্তার হাতটা ছাড়িয়ে এগিয়ে চলে ইন্দ্র। প্লিজ ইন্দ্র, আমার অপরাধটা কি সেটা তো বলো। আমি কি দোষ করেছি যে তুমি আমার সাথে গত 1 সপ্তাহ ধরে এমন ব্যবহার করছো? কি করেছি আমি? কাঁদতে কাঁদতে তিস্তা জিজ্ঞেস করে। ইন্দ্র কথার উত্তর না দিয়ে কিছু দূর এগিয়ে গিয়ে দাঁড়ায়। কিছু একটা ভেবে আবার ফিরে আসে। তিস্তা আশা নিয়ে চোখের জল মুছে তাকায় ইন্দ্রর দিকে। আজকের পর থেকে তোমার কোনো ফোন বা মেসেজ আমি যেন কোথাও দেখতে না পাই। মাইন্ড ইট তিস্তা। দাঁড়াও দাঁড়াও ইন্দ্র, এভাবে তুমি আমার ইমোশন নিয়ে খেলতে পারো না। আমি তোমার ইমোশন নিয়ে কখন খেললাম তিস্তা? আমি তো কোনোদিন বলিনি আমি তোমাকে ভালোবাসি, তোমার দায়িত্ব নিতে চাই। তুমি নিজে থেকে ভেবেছো এইসব? আমি এসব প্রেম ভালোবাসা বুঝি না। প্রেম করে কারো দাসত্ব স্বীকার আমি করতেও চাই না। দাসত্ব? আমি তোমার উপর কখন কিভাবে অধিকার দেখিয়েছি বলো ইন্দ্র? দেখাওনি আবার? যখন তখন ফোন করে এখানে এসো ওখানে এসো কেন? কোনোদিন আমায় জিজ্ঞেস করেছো আমি চাই কি না যেতে? আর কোনোদিন না গেলে রাগ অভিমান ঝগড়া। আমার এসব ন্যাকামো একদমই পোষায় না। এটা কোনো ফিল্ম নয় যে এত ন্যাকামি করছো। বেশ তো, আমি তোমায় আর বলবো না এমন। এবার তো ছেড়ে যেও না আমায় ইন্দ্র। আমি কিছুতেই পারবো না তিস্তা। দেখো, আমার কাছে কেরিয়ারের আগে কিছু নেই, বুঝলে তো? এমন মেয়েদের কান্নাকাটি আগেও সামলেছি। আমারই কপাল এমন, কোনো মেয়েই পেলাম না যে হেডেক হবে না। 2 দিন প্রেম করলেই 3 দিনের দিন বিয়ের কথা। ন্যাকামো স্টার্ট। তোমরা কি একটু আপডেটেড হতে পারো না? ক্যাজুয়ালি থাকতে পারো না? ক্যাজুয়ালি? আমাদের মধ্যে যা কথা হতো সব ক্যাজুয়ালি ছিল ইন্দ্র। আর ওই রাতটাও ক্যাজুয়াল ছিল তোমার কাছে, তাই তো? হ্যালো, আমি তোমার কাছে যাইনি সেদিন, তুমি এসেছিলে তিস্তা। মনে করে দেখো, আমি বলেছিলাম আসতে না। হো, কিন্তু তুমি আটকাওনি আমায় সেদিন। ভালোই যখন বাসনা আটকাতে পারতে ইন্দ্র। ও মা, আমি আটকাবো কিভাবে? প্রথমত কলেজ ট্যুর ছিল, সবাই রিসোর্টের বাইরে আড্ডা মারছিল, আমি রুমে ছিলাম একা। আমার শরীর ভালো লাগছিল না। তোমায় তো আমি বলিনি সবার সাথে আড্ডা ছেড়ে এসো আমার কাছে? আমার দোষটা কোথায় বলো? আর তোমার রুমে ঢোকার পর যা যা হয়েছে তার সবে তুমিও ইন্টারেস্টেড ছিলে তিস্তা। আমিও দুর্বল হয়ে পড়ি, ব্যাস। এখানে সেটাকে লজিক বানাচ্ছ? বাহ, বেশ তো। এখন সব দোষটা আমার উপর দিয়ে দিচ্ছ ইন্দ্র। আমি তোমাকে ছাড়া আর কাউকে ভাবতে পারবো না ইন্দ্র। প্লিজ, তুমি যেভাবে বলবে তেমনই চলবো আমি। আমায় দূরে ঠেলে দিও না প্লিজ। হাত জড়ো করে কাঁদতে থাকে তিস্তা। নট পসিবল। আর রাস্তায় সিন ক্রিয়েট না করে বাড়ি যাও, বাই। বলে ইন্দ্র ওর স্কুটিতে ওঠে। তিস্তা পেছন পেছন যায়, আর মুখে একটাই কথা, প্লিজ ইন্দ্র যেও না। রাস্তায় 2-1 লোক তিস্তার কান্না দেখে এগিয়ে এলে, কিছু না দাদা, পার্সোনাল ম্যাটার বলে সামলে নেয় তিস্তা। কিন্তু ইন্দ্র দাঁড়ালো না, স্কুটিটা স্টার্ট দিয়েই বেরিয়ে গেল। তিস্তা সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসে বাড়ি ঢোকে, রুমের দরজা লাগায়। সবুজ দিদিকে এমনভাবে দরজা লাগাতে দেখে কেমন সন্দেহ হলো ওর। দরজা লাগানোর সাথে সাথেই জোরে জোরে ডাকে সবুজ, দিদি ভাই, এই দিদি ভাই, দরজাটা খোল। কিন্তু কিছুতেই খুলছে না দেখে সবুজ নিজের রুমে যায়, আর নিজের রুমের জানালা দিয়ে বেরিয়ে কার্নিশ ধরে ধরে রিস্তার রুমের জানলায় পৌঁছায়। আগেও অনেকবার করেছেও, ছোট থেকে এমন। ওই জানলা দিয়ে ভেতরে ঢুকে দেখে তিস্তা বালিশে মুখ গুজে কাঁদছে। সবুজ তিস্তার কাছে গিয়ে বসে জিজ্ঞেস করে, কি হয়েছে দিদি ভাই? আমায়ও বলবি না? আমি কাউকে বলবো না, বল প্লিজ। দেখ, আমি তো তোর নিজের ভাই নই। 3 বছর বয়সে মা বাবাকে হারিয়েছি। বস্তির ওই কেষ্টদা আমায় মন্দিরের পাশে বসিয়ে আমায় দেখিয়ে লোকদের বলতো, দেখো বাবু, বাচ্চাটা 2 দিন খায়নি, টাকা দাও। অথচ টাকা পেয়ে আমায় খেতেও দিত না ঠিক করে। তারপর তোর মা বাবা আমার জীবনে ভগবান হয়ে এলেন, আর আমায় দেখে যে কি মনে হয়েছিল তাদের সেদিন তারাই জানেন। আমায় বাড়িতে এনে ছেলের মর্যাদা দিলেন।
ওনারাই আমার এখন মা বাবা, আর তুই আমার নিজের দিদির চেয়েও বেশি। প্লিজ কাঁদিস না, ওঠ, বল কি হয়েছে। তিস্তা উঠে সবুজকে জড়িয়ে কেঁদে ওঠে। এই দিদি ভাই, তোর মুখে কান্নাটা একদম ভালো লাগে না, কতবার বলেছি, আমায় বল না, আমি যদি হেল্প করতে পারি। তিস্তা সবটা জানায় সবুজকে। সবুজ সাথে সাথে উঠে দাঁড়ায় আর বলে, তুই দাঁড়া, আমি এক্ষুনি যাব ছেলেটার কাছে। এত সাহস কি করে হয়, একটা মেয়ের সাথে ফ্লার্ট করে ইমোশন নিয়ে খেলে। ছেড়ে দে ভাই, জোর করে কাউকে পেতে আমি চাই না, বলে হাত ধরে বসিয়ে দেয় সবুজকে। কি বলেছে ও? কেরিয়ার আগে? তোরই কলেজে পড়ে তাই না? আমি আর ওর সামনে যাব না ভাই, কোনো দিন না। আমি কলেজ গেলেই তো দেখা হবে, কি করব ভাই আমি, বলে মুখ দুহাতে ঢেকে কেঁদে ওঠে তিস্তা। দিদি ভাই আমার দিকে তাকা, দাঁড়া 1 মিনিট, বলে তিস্তার রুমে টেবিলের ড্রয়ার খুলে একটা ফাইল নিয়ে এলো আর ফাইলটা খুলে বলল, এই মার্কশিটগুলো দেখেছিস দিদি ভাই? দেখ কত ব্রিলিয়ান্ট তুই। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোতেই জেলায় পরপর প্রথম আর দ্বিতীয় তুই। সব ভুলে গেছিস তুই? জয়েন্টে 972 নাম ছিল তোর, আর তুই এসব ছেড়ে ভাবছিস কিভাবে কলেজে যাবি, কেরিয়ারে। আমি বলছি ওকে ছাড়িয়ে তুই এগিয়ে যাবি। ভুলে যা ওকে, যে তোর মনের দাম দেয় না, তুই কিনা তার জন্য নিজেকে লোকাচ্ছিস। আর ওর চেয়ে 10 গুণ ভালো ছেলেদের লাইন তোর কাছে এনে দেব আমি, কথা দিচ্ছি। মা বাবার সাথে আমিও খুঁজবো আমার জিজু। তুই শুধু পড়ায় ফিরে যা আবার, আর দেখিয়ে দে, তোকে যে আজ রিফিউজ করেছে কাল ক্ষমা চাইবেই, আমি বললাম তোকে। তিস্তা সবুজের হাত ধরে বলল, থ্যাংক ইউ ভাই, আমি আর কারোর কথা ভাববো না। তোকে কিন্তু ভাই আমার চেয়েও ভালো রেজাল্ট করতে হবে, সামনেই মাধ্যমিক তোর, ঠিক আছে? দিদি ভাই, নে খাবি চল। সবুজ খাওয়ার টেবিলে তিস্তাকে নিয়ে গিয়ে নিজে বসে থেকে খাওয়ায়। তিস্তা ওর হাবভাব দেখে হেসে বলে ওঠে, ওরে আমার দাদা রে, তোকে ভাই নয় দাদা বলতে ইচ্ছে করছে, বুঝলি পাগল? সে তুই দাদাই বল কি ভাই, তোর মুখে হাসিটা ধরিয়ে রাখাই আমার দায়িত্ব, ফুল বডিগার্ড তোর। নইলে যে সে আমার দিদিভাইকে আঘাত করে যাবে, তার হবে না। আমি বড় হয়ে গেছি, অনেক পাকামো করেছো, পড়বে যাও, চোখ রাঙিয়ে বলে তিস্তা। সবুজে মুখ কাচুমাচু করে চলে যায় রুমে। তিস্তার নিজের রুমে এসে বিছানার উপর পড়ে থাকা মার্কশিটগুলো দেখতে দেখতে ভাবে, ঠিকই বলছে সবুজ, আর ইন্দ্রর দিকে ফিরেও চাইব না আমি। ও আমায় এতটা অপমান করলো, তার দিকে আমি কোনোভাবেই আর ঘুরব না। শুরু হয় তিস্তার নতুন জীবন। পড়াশোনা ছাড়া আর কোনো ইমোশনে জড়ায় নাও। ওদিকে কয়েকদিন পর দেখল কলেজে ইন্দ্রর সাথে হাত ধরে আবার নতুন একজন। যেভাবে তিস্তাও একদিন মরীচিকার পেছনে ছুটেছিল, ঠিক সেভাবে এই মেয়েটিও হাঁটছে ওই পথে। তিস্তা দেখল ইন্দ্র মেয়েটিকে কখনো কখনো তিস্তার দিকে আঙুল দেখিয়ে কিছু বোঝাচ্ছে, আবার হাসছেও। তিস্তার ইচ্ছে করছে ইন্দ্রকে সজোরে একটা চড় মারতে, কিন্তু নিজেকে আর এসবে জড়াবে না বলে সামলে নেয় ব্যাপারটা। সবই ঠিক চলছিল, তিস্তার পাত্তাই দেয় না ইন্দ্রকে। কলেজ আর বাড়ি এই ওর জীবন। 4th সেমে ফার্স্ট হয় তিস্তা। জীবনের পথে এক ধাপ করে এগিয়েই চলে তিস্তা। ঠিক সেই সময় আবার এক ঝড় নেমে আসে ওর জীবনে। সোশ্যাল মিডিয়ায় ওর নামে বাজে কিছু কথা এবং ছবিও পোস্ট হতে থাকে ওরই প্রোফাইল থেকে। একদিন তিস্তার ক্লাসমেট মৈথিলি তিস্তাকে বলে, তোর উপর কি কারো রাগ আছে তিস্তা? দেখ, আমি তোর স্কুল লাইফের ফ্রেন্ড, তুই কিছু একটা স্টেপ নে, নইলে খুব বাজে হবে। এই দেখ তোর এই সব খারাপ ছবি ছেলেদের ফোনে ফোনে ঘুরছে আজকাল। আমায় নিখিল বলল এটা। ও তো আর তোকে চেনে না, জানে আমার ফ্রেন্ড তুই, তাই আমায় দিল। তুই কিছু একটা কর তিস্তা। তুই কি ইন্দ্রকে এমন ছবি পাঠাতিস তিস্তা? মৈথিলির সামনে অস্বীকার করলেও তিস্তা মনে মনে ভাবে, এই সেই ছবিগুলো। কোন এক দুর্বল সময় ইন্দ্রর আবদার রাখতে ভালোবেসেই তুলেছিলাম আমি। আজ সেই ছবিগুলোকে ও এভাবে ছড়িয়ে দিচ্ছে আমায় নিচু করবে বলে, আমার পথে বাধা হবে বলে। কয়েকদিন আবার ভেঙে পড়ে তিস্তা। গোটা সমাজ ওকে কি বলবে, আর মা বাবা যদি জানতে পারেন। সবুজকে বলা যাবে না এই ব্যাপারটা, লজ্জায় মাটির সাথে মিশে যায় ও। রাস্তায় বেরোলেই উঠতি বয়সী ছেলে মেয়েরা বা কলেজের ছেলেগুলো এমনভাবে তাকিয়ে থাকে, এমন টোন করে যে ওর বাইরে বেরোনোই বন্ধ হয়ে যায় একরকম। দিশেহারা হয়ে পড়ে তিস্তা। পুলিশে যাওয়ার সিদ্ধান্ত নেয়,
কিন্তু ডায়েরি করলে তারপর যা ঝক্কি, তখন তো মা বাবার কাছে আপনিই খবর আসবে। কি করবে তিস্তা? অবশেষে মৈথিলীর সাথে থানাতেই যায় এই ভেবে ক্রাইম প্রশ্রয় দেওয়া যাবে না। সাইবার ক্রাইম থানায় গিয়ে সবটা খুলে বলে তিস্তা। ইন্দ্রর নামেই ডায়েরি করে ও, কারণ এ কাজ ইন্দ্র ছাড়া আর কেউ করতে পারে না। অনেক আপত্তি কাটিয়ে ছবিগুলো সহ ফোন জমা দেয় অফিসে। থানা থেকে ফেরার পথে ইন্দ্রর সাথে দেখা হয় ওর। তিস্তা ছুটতে গিয়ে ওর জামার কলার ধরে বলে, ক্রিমিনাল, আমার জীবনটাকে শেষ করতে চাইছো তাই না? বেশি দিন নয়, কদিন পরই ওই জেলে যাবে তুমি। কমপ্লেন করে এসেছি আমি তোমার নামে। আমি কিচ্ছু করিনি তিস্তা, বিশ্বাস করো। কিছুটা ভীত হয়েই বলে ইন্দ্র, বিশ্বাস তোমায়? পাগল আমি? তোমার লাইফও যদি না শেষ করেছি, আমার নাম তিস্তা নয়। মাইন্ড ইট ইন্দ্র। বলে চলে যায় তিস্তা। ইন্দ্রকে অ্যারেস্টও করে পুলিশ। তিস্তা খানিক স্বস্তিতে পড়াশোনা শুরু করে আবার। প্রায় দিন 15 পর, ঘড়িতে তখন দুপুর 1টা। কলেজ যায়নি তিস্তা। তিস্তার বাবা অফিসে, মাও স্কুলে, শিক্ষিকা তিনি। সবুজ ওর রুমে বই নিয়ে পড়তে বসেছে, আর তিস্তা রুমে বসে এতগুলো মাসে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ভাবছে আর বিহ্বল হয়ে পড়ছে এই ভেবে কার উপরও বিশ্বাস করেছিল এতদিন। প্রায় 7 থেকে 8 মাস ওদের মধ্যে সম্পর্ক টিকেছিল। মৈথিলীর বারণও শোনেনি সেদিনও। এখন ইন্দ্র অস্বীকার করলো যে ওকে কোনোদিন নাকি ভালোবাসার কথাই বলেনি ইন্দ্র। অথচ রাত জেগে ফোনে কত কথা, কত প্ল্যানিং করেছিল ওরা। কিভাবে বিয়েতে সাজবে, ও কী রঙের বেনারসি পরলে ইন্দ্র তাকিয়ে থাকবে ওর দিকে, এমন কত স্বপ্ন বুনেছিল ওই বিশ্বাসঘাতকটার সাথে। সেই ছেলে আজ এমনটা করলো, ইন্দ্রকে কোনোদিন ক্ষমা করবে না ও। এই সব ভাবতে ভাবতে ওর অশ্রু ঝরা চোখে আগুনের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। চোখের জল মুছে তিস্তা গিয়ে দরজা খুলে আর দেখে পুলিশ। অবাক হয়ে জিজ্ঞেস করে তিস্তা, কি ব্যাপার অফিসার, আপনারা? ক্রিমিনাল তো ধরা পড়ে গেছে। কই আর ধরা পড়ল ম্যাডাম, সবটা তো গুলিয়ে দিল একজন। মানে কি বলছেন? ইন্দ্র ক্রিমিনাল নয়? তিস্তার প্রশ্ন উপেক্ষা করে অফিসার জিজ্ঞেস করেন, এটা কি সবুজ বসাকের বাড়ি? হ্যাঁ, সবুজ আমার ভাই। কিন্তু সবুজের খোঁজ কেন করছেন আপনি? কারণ আসল ক্রিমিনাল তো উনি ম্যাডাম। কি যাতা বলছেন? ও কেন ক্রিমিনাল হবে? ওই ছবিগুলো আমি ইন্দ্রকেই দিয়েছিলাম অফিসার। আপনার কথা মেনে তো অ্যারেস্টও করেছিলাম ওনাকে, কিন্তু আমরা ইনভেস্টিগেশন করলাম আপনার ফেসবুক প্রোফাইল। আপনি গত 4 মার্চ সবুজ বসাকের প্রোফাইল থেকে আসা একটা লিঙ্ক খুলেছিলেন, যেখানে আপনার ফেসবুক আইডির নাম আর পাসওয়ার্ড দিতে বলা ছিল। মনে পড়ছে ম্যাডাম? হ্যাঁ, ভাই তো অমন অনেক লিঙ্ক পাঠায়, আমি খুলিও, কিন্তু তাতে কি? তাতে আপনার প্রোফাইল হ্যাক হয় ম্যাডাম, আর সেটা করেন আপনার ভাই। যেসব পোস্ট হচ্ছিল খারাপ খারাপ আপনার প্রোফাইল থেকে, তা আপনার ভাইই করছিল। আর আপনার মেসেঞ্জারে ইন্দ্রকে পাঠানো ছবিগুলো ও প্রোফাইল হ্যাক করেই পায়, কারণ আপনি তা ডিলিট করেননি মেসেঞ্জার থেকে। আর ওইগুলো ফেক অ্যাকাউন্ট থেকে সবাইকে মেসেঞ্জারে পাঠায় সবুজ বসাক। আমরা সব রকম প্রমাণ নিয়েই বলছি ম্যাডাম। খানিক স্তম্ভিত থেকে তিস্তা বলে উঠল, না স্যার, ও এমন ছেলেই নয়। ও আমায় খুবই ভালোবাসে। ইন্দ্র যখন ডিচ করে ওই আমার পাশে ছিল। ও কেন এমনটা করবে বলুন? আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। এত কথা না বলে আপনি ডাকুন আপনার ভাইকে। ভাই? এই ভাই, আয় তো এদিকে একবার। জোরে জোরে ডাকতে থাকে তিস্তা। আসছি দিদি ভাই বলে রুম থেকে বেরিয়ে গেটের কাছে এসে পুলিশদের দেখেই সবুজ কাপা গলায় বলে ওঠে, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি বলে পালাতে যায়। আর পুলিশ তৎক্ষণাৎ ধরে সবুজকে। কি খুব খেল দেখালে তো বাচ্চু, এবার থানায় চলো বলে সবুজের জামার কলার ধরে নিয়ে চলে পুলিশ। তিস্তা জোর গলায় বলে ওঠে, দাঁড়ান অফিসার। তিস্তা সবুজের কাছে গিয়ে সজোরে এক চড় মেরে বলে, কেন এমন করলি? তোকে কম ভালোবাসতাম কি আমরা? বল, উত্তর দে। সবুজ চিৎকার করে বলে ওঠে, ভালোবাসা? সব জানি আমি। কেন আমায় এ বাড়িতে আনা হয়েছে? বিনে পয়সার কাজের লোক তো আমি। সব কাজ আমায় দিয়ে করায়। মা তো তোকে খাইয়ে দেয়, জামা কাপড় গুছিয়ে দেয়, সবটা করে দেয়। একটুও কাজ করতে দেয় না তোকে দিয়ে। আর আমায় সবুজ এটা করে দে, ওটা করে দে, কেন? তারপর তোর রুমটায় যাবতীয় জিনিস, এসি, টিভি, আর আমার রুমে কই ও সব? নিজের ছেলে হলে করতে পারতো এমন বিভেদ? বাহ সবুজ, সেদিন মন্দির থেকে তুলে আনার এই উপহার দিলি তুই। তোর পড়াশোনা, ভালো স্কুলে ভর্তি, যখন যা খেতে চাস মা বানিয়ে দেয়, আর বাবার রোজ তোর জন্য চকলেট আনে এখনো। এসবের কোনো মূল্য নেই তোর কাছে?
আমার ছোট্ট ভাই করে তোকে প্রতিবার রাখি পরাতাম, আর তার দাম দিলি এইভাবে? কি ভেবেছিলিস আমায় ছোট করবি সবার সামনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই বরাবর চেয়েছি আমি। মা বাবাও তোকে খারাপ ভাবুক আর আমায় তোর জায়গাটা দিক, তাই ওই ইন্দ্র যখন তোকে ছেড়ে চলে গেল আমার হাতে সে সুযোগটা আসে। কিন্তু ভাবিনি তুই থানায় চলে যাবি একা একা। ভেবেছিলাম মা বাবার কাছে এসে কান্নাকাটি করে নিজের ভুল স্বীকার করবি আর ওই ছবিগুলো দেখাতে বাধ্য হবি। তিস্তা রেগে দূরে সরে গিয়ে বলে, অফিসার নিয়ে যান ওকে এখান থেকে প্লিজ। অফিসার বলেন, কি জানেন ম্যাডাম, রক্তের দোষ কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। উপযুক্ত পরিবেশ পেয়েও এই ছেলেটা তা না কাজে লাগিয়ে ঈর্ষায় অকৃতজ্ঞের মতো আপনাদেরই ক্ষতি করছে। আপনারা হয়তো জানেন না এই ছেলেটির সাথে বস্তির ছেলেগুলোর যোগ আছে। আপনাদের অবর্তমানে ও ছেলেগুলোর কাছে যায়, আপনাদের টাকা পয়সা দামি জিনিস পাচার করে। আপনারা তো ওকে অন্ধের মতো বিশ্বাস করেন, তাই চুরি কাজের মেয়ে করছে ভেবে কাজের মেয়ে পরিবর্তন করেন ঘন ঘন। আমরা বেশ কয়েকদিন ধরে এইসব ইনফরমেশন জোগাড় করেছি ম্যাডাম। বলে সবুজকে নিয়ে চলে যায় পুলিশ। তিস্তা কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। তারপর অনেকগুলো বছর কেটে গেল। তিস্তা কলেজ শেষের পর ব্যাঙ্গালোরে চলে আসে চাকরির সুবাদে। এখানেই আছে বেশ কয়েক বছর। ওখানে আর ফিরতেই চায় না ও। তিস্তা মানুষকে বিশ্বাস করতেই পারে না এখন। ইন্দ্র সবুজ দুজন খুব কাছের মানুষ হয়েও যেভাবে বিশ্বাসঘাতকতা করলো, তারপর মানুষকে বিশ্বাস করা সত্যি দুরূহ। এখন তিস্তা এক বড় কোম্পানির হেড অব দ্য টেকনোলজিস্ট। জীবনে প্রপোজালও এসেছে অনেক, কিন্তু কে জানে বিশ্বাসঘাতকতার ঘাটা কবে শুকোবে ওর মন থেকে। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।